আপনারা প্রত্যেকেই হয়তো এখন জানেন যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। ইতিমধ্যেই ভারত তথা পৃথিবীর বিভিন্ন কোণা থেকে লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্নান করেছেন এবং করে চলেছেন। বিশেষ তিথি যেগুলো থাকে, যেগুলো অমৃত স্নান যোগ বলে, এই সব দিনে তো এক এক দিনে কয়েক লক্ষ মানুষ একসাথে স্নান করেন পুণ্য লাভের আশায়। তো এই প্রয়াগরাজের মহাকুম্ভে মা মেয়ে অর্থাৎ শতাব্দীদি এবং ওনার প্রৌঢ়া মা গিয়েছিলেন। ওনারাও টিভিতে এবং অন্যান্য মানুষের মুখে শুনে ওনাদের ইচ্ছে হয় যে ওনারাও প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা দর্শন করবেন এবং সেই পুণ্য স্নানে যোগদান করবেন। কিন্তু সেখানে গিয়ে ওনাদের যে কী পরিণতি হয়েছিল এবং কি কি অভিজ্ঞতা হয়েছিল সেগুলো তো আমি বলবোই আপনাদেরকে। তার সাথে ওখানে গিয়ে একটা সময় ওনাদের মনে হয়েছিল হয়তো ওনারা আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। তো সেইখানেও ঘটেছিল এক অলৌকিক ঘটনা, দেখা পেয়েছিলেন এক সত্যিকারের যোগী পুরুষের। এই সমস্ত সত্যি ঘটনাগুলোই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারে আপনাদের এই ঘটনাটা শুনেও খুব ভালো লাগবে এবং অনেক কিছু আপনারা এমন জানতে পারবেন যেটা হয়তো আপনারা কোনো চ্যানেলে বা মিডিয়া মারফত জানতে পারছেন না। হয়তো আপনারা অনেকেই অনেক কিছু দেখছেন টিভিতে, কিন্তু ওখানে অ্যাকচুয়াল সিনারিওটা কীরকম সেটা কিন্তু আজকের এই ঘটনায় আমি আপনাদের সকলের সামনে তুলে ধরব। তো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে আপনারা কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবী, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা শতাব্দীদি ইমেল করে পাঠিয়েছেন। উনি ওনাদের এই পুরো অভিজ্ঞতাটা দুটো ইমেলে ভাগ করে পাঠিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন ইমেল দুটো পড়ে যেন আমি নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা আপনাদের সামনে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। শতাব্দীদির বাড়িতে দুজন থাকেন, সেটা হলো শতাব্দীদি এবং ওনার মা। শতাব্দীদি যেটা নিজের সম্পর্কে জানিয়েছেন যে উনি একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করেন। আজ 14 বছর ধরে উনি ওই ব্যাংকের সাথে যুক্ত রয়েছেন। এখন অবধি উনি বিয়ে করেননি, ওনার বিয়ে করার সেরকম কোনো প্ল্যান নেই আপাতত। এবং ওনার বাবা বহুদিন আগেই মারা গেছেন। তো বাড়িতে উনি এবং ওনার মা। উনি সকালবেলা অফিসে বেরিয়ে যান এবং সারাদিন ওনার মা বাড়িতে থাকেন এবং টুকটাক বাড়ির যা কাজকর্ম থাকেন সেটাই করেন। এবং দু একটা ছোটোখাটো সমস্যা ছাড়া ওনার মা কিন্তু এমনিতে খুবই অ্যাক্টিভ এবং যথেষ্ট আর কি সচল। এবার ঘটনা হচ্ছে যে এই মহাকুম্ভ যখন থেকে শুরু হয় তখন থেকে বিভিন্ন খবরে, নিউজ পেপারে এই মহাকুম্ভ সম্পর্কে অনেক রকমের কথা, অনেক রকমের খবর দেখানো হয়, যেটা আপনারাও হয়তো সকলে দেখছেন। তো এইগুলো দেখেই কোনো একটা সময় শতাব্দীদির মায়ের মনে হয় যেরকম একটা মহাকুম্ভে যারা যাচ্ছে, এত এত মানুষ দেশ বিদেশ থেকে আসছে, তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি একটু যেতে পারতাম, মানে ওনার মায়ের আর কি মনে হয় যে তিনি যদি যেতে পারতেন মহাকুম্ভে, সেই শাহী স্নানে অংশগ্রহণ করতেন, তাহলে হয়তো খুব ভালো হতো। এবার একদিন ছুটির দিনে ওই শতাব্দীদির মা কথায় কথায় শতাব্দীদিকেই কথাটা বলে যে ওনারও একটু মাঝে মধ্যে ইচ্ছে হয় এই টিভিতে দেখে যে উনিও যদি এই মহাকুম্ভে একবার যেতে পারতেন তাই খুব ভালো হয়, কারণ কোনোদিনই উনি এর আগে যাননি।
এবার শতাব্দীদি সেই কথাটা শুনে বলছে যে দেখো, এখানে যেতে গেলে আগে থেকে অনেক প্রস্তুতি নিতে হতো। মেলা অনেক মাস থাকবে ঠিকই, মানে বেশ মানে অনেক দিনই টানা থাকবে, কিন্তু এত বেশি ভিড় হচ্ছে। এবং মানে যেহেতু উত্তরপ্রদেশে, তো আপনাকে ট্রেনে যেতে হলে রিজার্ভেশন করতে হবে। তো শতাব্দীদি বলে দেখো, এবার তো সম্ভব নয়, পরে কখনো হলে তখন আমরা যেতে পারি। এবার স্বাভাবিকভাবেই শতাব্দীর মা এটা শুনে বলে, হ্যাঁ ঠিকই বলেছি, সত্যিই তো আমাদের তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না, এখন হয়তো রিজার্ভেশন করলে পাওয়াও যাবে না। এবার শতাব্দীদি যেটা লিখেছেন, যে উনি যখন ওনার মায়ের মনের এই কথাটা শোনে, ওনার মনের মধ্যে এবং মাথার মধ্যে না এই বিষয়টা ঘুরতে থাকে, যে ওনার মায়ের একবার মহাকুম্ভে যাওয়ার ইচ্ছে হয়েছে। তো এর মধ্যে উনি যে ব্যাংকে চাকরি করেন, তো সেখানকারই আবার দুজন, মানে আর কি তারা ফ্যামিলি নিয়ে আগে থেকে তাদের টিকিট বুকিং ছিল, রিজার্ভেশন ছিল, তো তারা তখন জাস্ট মহাকুম্ভ মেলা শুরু হয়েছে সঙ্গে, মানে তারা শুরুতে শুরুতে গিয়ে স্নান সেরে এসছে। এবার অবভিয়াসলি তারা এসে অফিসে সেই কথা সবাইকে জানিয়েছে। তো সেখান থেকে শতাব্দীদি সবার থেকে একটু, মানে যারা যে দুটো ফ্যামিলি গিয়েছিল দুজনই আর কি ওই অফিসেই চাকরি করে, ওই সেম ব্রাঞ্চের ব্যাংকে। তো তাদেরকে জিজ্ঞেস করেছে তোমরা কি করে গেলে, কোথায় থাকলে। তো তখন তারা বলছে যে আমরা অনেক আগে থেকেই প্ল্যান করেছিলাম, 2-2.5 মাস আগেই আমরা টিকিট করে রেখেছিলাম। তো আমরা গেছি এবং তখন হচ্ছে মেলা একদম জাস্ট শুরু হয়েছে। তো অতটা ভিড় ছিল না, মানে ভিড় ছিল, বাট এখন যেরকম মারাত্মক লেভেলের ভিড় সেরকম ছিল না। তো তখন শতাব্দীদি বলছে, জিজ্ঞেস করে আর কি তাদের, যে এখন যদি মানে কেউ যেতে চায় তাহলে কি যেতে পারবে। তখন বলছে হ্যাঁ এখনো তো অনেক দিন আছে। তো তখন বলছে তুমি কি যাবে। তো তখন শতাব্দীদি বলে যে আসলে আমার মায়ের খুব যাওয়ার ইচ্ছে, তো সেই জন্যই ভাবছিলাম। এবার ওই যে ভদ্রলোক, যে ভদ্রলোকটা, তার ভদ্রলোক দুজন তারা তাদের ফ্যামিলি নিয়ে গেছিলেন, তাদের একজন পরিচিত লোক ছিল যিনি ট্রেনের রিজার্ভেশন করেন। তো বললো যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, আমরা কোথাও ঘুরতে টুরতে গেলে এনাকে দিয়ে ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিটগুলো বুকিং করাই। তো তুমি একে একবার ফোন করে দেখতে পারো। মানে তুমি এখান থেকে ডাইরেক্ট ট্রেন পাবে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি একবার তাও ফোন করো, যদি পেয়ে যাও এক দুটো তো মাত্র সিট। তো শতাব্দীদি ফোন নাম্বারটা নিয়ে আসে। যাই হোক, তো শতাব্দীদি মোটামুটি জানতো যে উনি রিজার্ভেশন পাবে না, তো তাও ফোন করে। তো ফোন করার পরে ওই ভদ্রলোক আর কি, যিনি এজেন্ট, তিনি বলেন যে দেখুন ম্যাডাম, যদি আপনি যেতে চান তাহলে আমি আপনার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আপনি হাওড়া বা শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন ধরে প্রয়াগরাজ এখন যেতে পারবেন না, কারণ ট্রেনে এখন রিজার্ভেশন, মানে ওয়েটিং লিস্ট, শয়ে শয়ে ওয়েটিং লিস্ট রয়েছে, তো আপনার হবে না। তো তখন উনি বলেন যে আপনি যদি মানে অন্য কোনো জায়গা দিয়ে ভায়া হয়ে যেতে চান, মানে ধরুন দানাপুর বা পাটনা জংশন, এখান থেকে আমি আপনাকে মানে আপনি ধরুন দানাপুর বা পাটনা অবধি এলেন, সেখান থেকে আবার আমি আপনাকে একটা ট্রেনের রিজার্ভেশন করে দেবো, আপনি একদম প্রয়াগরাজে গিয়ে পৌঁছে যাবেন স্টেশনে, এবং এটা যাওয়ার সময়ও সেম, ফেরার সময় ঠিক সেমভাবে আপনি ফিরে যেতে পারবেন। তখন শতাব্দীদি বলে যে ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি। তো শতাব্দীদি নিজে থেকে তো কোনো ডিসিশন নিতে পারে না, তো উনি ওনার মাকে জানায়। তো ওনার মা প্রথমে বলছে যে না থাক, ছেড়ে দে, দরকার নেই, এখন তো শুনছি প্রচণ্ড ভিড় হচ্ছে। তো শতাব্দীদি বলে যে দেখো, তোমার যদি মনে ইচ্ছে থাকে তাহলে চলো চলে যাই, আমি এত বছর ধরে। আর যেটা শতাব্দীদি লিখেছেন ইমেলে, যে উনি অনেক ছোট বয়স থেকেই, যেহেতু ওনাকে এবং ওনার মাকে লাইফে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে অনেক সময় যেতে হয়েছে, উনি 14 বছরের উপর চাকরি করছেন, তো ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা না, মানে মানে ওনারা প্রচণ্ড রকমভাবে স্বাবলম্বী ছিলেন, মা মেয়ে দুজনেই, মানে দুজনেই কোন সমস্ত বাইরের কাজকর্ম করা, ঘরের কাজকর্ম করা, দুজনেই খুবই স্বাবলম্বী। তো তখন শতাব্দীদি বলছে দেখো, এজেন্ট যখন বলছে টিকিট করে দিতে পারবে, তাহলে আমাদের এত চিন্তাভাবনা করার কোনো দরকার নেই, যদি তুমি ইচ্ছে থাকে তাহলে চলো, এরকম সুযোগ তো বারবার আসবে না, পরে আবার কখন হবে, কার কেমন শরীর থাকে, কি গ্যারেন্টি আছে। এবং ওই যে ওনার শতাব্দীদির অফিসে যে দুজন ব্যক্তি গেছিলেন, তাদের থেকে যে এক্সপিরিয়েন্স উনি শুনেছিলেন, তারা একদম মানে কুম্ভমেলা শুরু হয়েছে ঠিক তা 2-3 দিন পরেই চলে গেছে। তো তাদের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল, প্রচুর আখড়া রয়েছে সেখানে, ফ্রিতে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, রাতের বেলা কম্বল, মানে খুবই ভালো ব্যবস্থাপনা। তো তখন শতাব্দীদি এবং ওনার মা প্ল্যান করলেন যে ওনারা যেদিন গিয়ে পৌঁছবেন সেদিনই বা সেদিনটা বা তার পরের দিন সকালবেলা স্নান করে
পরের দিনের আর কি রাতের দিকের কোনো ট্রেন ধরে ওনারা মানে আবার প্রয়াগরাজ থেকে ট্রেন ধরে ওই দানাপুর বা পাটনা জংশন আসবে এবং পাটনা থেকে তারপর ট্রেন ধরে কলকাতা চলে আসবেন। এবার এইরকম প্ল্যান ওয়াইজ ওই এজেন্টকে বলা হয়। এজেন্ট বলল যে ঠিক আছে, কারণ ওনারা যেভাবে ট্যুরটা প্ল্যান করেছিলেন তাতে হোটেলে থাকার কোনো ওনারা মানে কিছু রাখেনি, শুধু ওই ওখানে প্রচুর আখড়া আছে, ভারত সেবাশ্রম সংঘ সহ অনেক বড় বড় জায়গার যেখানে থাকা খাওয়া সমস্ত কিছুই ফ্রি আছে। তো ওনারা যেহেতু শুধুমাত্র মেলাটুকুই ঘোরার জন্য যেতে চাইছিল, তো সেই জন্য ওনারা কোনো হোটেল বুক করেনি। আর যেটা শতাব্দীদি জানিয়েছে যে উনি একবার হোটেল বুকিং করার চেষ্টা করছিলেন, কিন্তু উনি অনলাইনে বা ওনার পরিচিত ওই দুজনের থেকে যে ফোন নাম্বারগুলো ওনারা নিয়েছিলেন সেখানে প্রচুর ফোন করেন, কিন্তু কোনো হোটেল ফাঁকা ছিল না। আর যাও বা একটা দুটো হোটেল ফাঁকা পেয়েছিল, সেই হোটেলের দূরত্ব অনেক, মানে সেই হোটেলে যেতে এবং ফিরতেই অনেকটা সময় বেরিয়ে যাবে। তো সেই সমস্ত কিছু চিন্তাভাবনা করে ওনারা ভাবলেন যে না ঠিক আছে, আমরা ওখানেই আখড়ায় কোথাও থেকে যাও, প্রচুর প্রচুর লোকজন থাকছে। আর ওই যে ওনার ব্যাংকের যে অন্য যে দুজন ভদ্রলোক গেছিলেন তারাও আর কি ওরকম হোটেল নিয়ে থাকেনি। তো ভাবলো যে তারা ফ্যামিলি নিয়ে গেছে, তাদের অসুবিধা হয়নি, তাহলে আমাদেরও প্রবলেম হওয়ার কথা নয়। তো সমস্ত কিছু বলার পরে ওই এজেন্ট একটা নির্দিষ্ট দিনে ওনাদের টিকিট বুক করে দেয়। ওনাদের কলকাতা থেকে ট্রেন ছিল পাটনা জাংশন অবধি, বিহারের পাটনা অবধি, এবং তারপরে সেখানে কিছুক্ষণ ওয়েট করার পরে পাটনা থেকে প্রয়াগরাজের ট্রেন। সেই ট্রেনটা 6 ঘন্টা 6.5 থেকে 6.5 ঘন্টা মতো লাগে পাটনা থেকে প্রয়াগরাজ। এবং ফেরার যে ট্রেনটার ব্যবস্থা করে সেটাও কিন্তু সেমভাবে, প্রয়াগরাজ থেকে পাটনা, পাটনা থেকে কলকাতা। এবার ট্রেন মোটামুটি হয়ে গেল। এবার ওনারা যেহেতু বেশি দিনের ট্যুর নয়, আর অনেকটা যেটা আর কি অন্যান্য লোকেদের থেকে শুনলো মুখে যে ওখানে বেশ কিছু হাঁটাহাঁটি করতে হয়, তো সেই জন্য ওনারা বিশেষ ভারী কোনো লাগেজ নেয় না, নিজেদের পরনের জামা কাপড় ছাড়া আরও ওই পাতলা পাতলা 2-3 সেট জামা কাপড় নেয়। আর ওই যে লোক দুটো গেছিলো তো তারা বললো যে ওখানে ঠান্ডা আছে, কিন্তু খুব মারাত্মক লেভেলের ঠান্ডা সেটা নয়, যেহেতু প্রচণ্ড ভিড়। তো বললো যে খুব বেশি শীতবস্ত্র নিয়ে মানে ব্যাগ ভারী করে কোনো লাভ নেই। তো ওনারা মোটামুটি কিছু শীতবস্ত্র নেয় এবং কিছু টুকটাক শুকনো খাবার নিয়ে নেয়, এবং এই সমস্ত কিছু নিয়ে শতাব্দীদি এবং ওনার মা দুজনে মিলে কলকাতা থেকে প্রয়াগরাজের জন্য বেরিয়ে পড়ে। প্রথমে ওনারা পাটনা পৌঁছয়। এবার পাটনা অবধি যখন ট্রেন যায় তখন অবধি কিন্তু ট্রেনটা খুব স্বাভাবিক ছিল, ওনাদের AC 3 টায়ারে বুকিং করে দিয়েছিল। তো ওনারা খুব ভালোভাবে কিন্তু পাটনা অবধি নির্ঝঞ্ঝাটভাবে পৌঁছে যান, কোনো অসুবিধে হয় না। এইবার পাটনা স্টেশনে নামার পরে শতাব্দীদি এবং ওনার মা দেখছেন যে স্টেশনে ঠিক ঠিক করছে লোক, মানে লোকে লোকারণ্য। মানুষের মানে পিঠে একটা করে বস্তা টাইপের ব্যাগ নিয়ে মানে থরে থরে লোক প্রত্যেকটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, তো বুঝতেই পারছে যে সব মানুষগুলোরই গন্তব্য হচ্ছে কুম্ভমেলা। এবার ওনারা ওখানে কিছুটা ওনাদের ওয়েট টাইম ছিল, তো ওনারা ওয়েট করেছে, একটু খাওয়া দাওয়া করেছে। তো এরপরে যখন ওনাদের ট্রেনটা মানে প্ল্যাটফর্মে ঢোকার টাইম হলো ওই পাটনা জংশনে, তখন থেকে কিন্তু আস্তে আস্তে সিনারিওটা চেঞ্জ হতে শুরু করলো। মানে আশেপাশের প্ল্যাটফর্ম মানে একটার পর একটা প্রচুর প্রচুর তো পরপর পরপর প্ল্যাটফর্ম থাকে, আর যেহেতু পাটনা একটা জংশন স্টেশন তো সেখানে প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে। এবার শতাব্দীদি লক্ষ্য করছে যে ট্রেন ঢোকার প্রায় 1 ঘন্টা আগে থেকে মানে ওনাদের যে প্ল্যাটফর্মে আর ওনাদের যে ট্রেনটা আসবে সেটা মারাত্মক রকমভাবে ভিড় হয়ে গেল, মানে মারাত্মক ভিড়। সেই ভিড় মানে উনি বলছেন যে আমি মানে এত ভিড় জীবনে কোনো দিন দেখিনি। এবার ওনার তো একটু ভয় লাগছে, সাথে ওনার মা রয়েছে, মানে ওনার মা এমনিতে যথেষ্ট অ্যাক্টিভ, কিন্তু তবুও একটা বয়স হয়েছে, মানে মোটামুটি ওনার মায়ের বয়সও প্রায় 56, 57, 58 এরকম বয়স। তো বুঝতে পারছেন যে একটু হলেও ওনার টেনশন হচ্ছে, নিজের জন্য একটু টেনশন হচ্ছে। যাই হোক, তো ওনারা একটা জায়গায় একটা ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়ায়। তো তাদের আর কি বাচ্চা ঠাচ্চা রয়েছে, মানে এত ভিড় হয়ে গেছে না, এবার মানে ভয় লাগছে রীতিমতো ট্রেনে উঠবো কী করে। যাই হোক, এবার ওনারা দেখছেন যেটা মানে এখান থেকে এবার যেগুলো আমি আপনাদেরকে বলবো এগুলো কিন্তু মানে যারা কুম্ভে গেছেন, বিশেষত একটু পরের দিকে যারা গেছেন বা এখন যাচ্ছেন তাদের হয়তো এই সেম অভিজ্ঞতাই হয়েছে, কিন্তু যারা প্রথমের দিকে গেছেন বা যারা যাননি আমি তাদের জন্য বলবো এগুলো আপনারা এই প্রত্যেকটা ইনফরমেশন খুব ভালো করে শুনবেন। সেটা হচ্ছে
যেটা শতাব্দীদি লিখেছে, যে যখন ট্রেনটা ঢুকছে পাটনায়, মানে লোকজন বিশাল বড় বড় বস্তা বস্তা ব্যাগ নিয়ে মানে ওই চলন্ত ট্রেনের মানে দরজা ধরে উঠে পড়ার চেষ্টা করছে। ট্রেনটা কিন্তু চলন্ত, তখনও থামেনি। এবার এদিকে তো এদের তো রিজার্ভেশন রয়েছে শতাব্দীদি এবং ওনার মায়ের জন্য। এবার রিজার্ভেশন তখন মাথার উপরে বেরিয়ে গেছে, মানে ট্রেনে উঠতে পারবে কিনা, মানে কোনো একটা কামরাতে উঠতে পারবে কিনা সেটাই তখন টেনশন। তো দেখছে যে অন্যান্য সময় কি হয়, মানে রেলের আরপিএফ থেকে শুরু করে আরও রেলের যারা নিরাপত্তার দায়িত্বে থাকে সে সমস্ত লোকজনকে তো প্ল্যাটফর্মে দেখা যায়, কিন্তু ওই দিন এতটাই ভিড় যে মানে শতাব্দীর চোখে ওরকম কোনো আরপিএফ বলুন বা অন্য কোনো লোকজন বলুন কিচ্ছু চোখে পড়ছে না। এবার শতাব্দীদি ওনার মাকে হাতটা চেপে ধরে বলছে যে দেখো, আমরা যেখানে পারি উঠে যাব, কারণ মানে যেখানটা আর কি ওনাদের কম্পার্টমেন্টটা পড়ার কথা এসি, সেখানটা তো ঠিকই লোক, ফলে মানে রিজার্ভেশন করা না করার সমান, মানে যে দাপিয়ে উঠতে পারবে সেই ট্রেনে চাপবে, বাকি কেউ চাপতে পারবে না, এরকম একটা সিচুয়েশন। যাই হোক, তো কোনো রকমে আর কি ওনারা ওই ভিড় ঠেলে প্রচণ্ড কষ্ট করে ট্রেনে ওঠে। কিন্তু ট্রেনে উঠে দেখছে যে ওই এসি কামরার ভিতরে যেরকম সবাই নির্দিষ্ট সিটে বসে, যার যার ডেডিকেটেড সিটে, সেরকম কোনো নিয়মকানুন কেউ ফলো করছে না, এবং যে যেখানে পারছে উঠে যাচ্ছে একদম। মানে থার্ড যে বাঙ্ক যে সিটগুলো রয়েছে, একদম আপার যে সিটগুলো, তাতেও একদম 3-4 জন করে বসে গেল। এবার প্রায় 6 ঘন্টা মতো ট্রেনে লাগবে। এবার কোনো রকমে ওনারা দুজনে বসেছে, এবং যাকেই বলছে যে আমাদের এই সিটটা রিজার্ভেশনে আছে, মানে কেউ শুনছেই না, মনে হচ্ছে যেন ওরা ইনভিজিবল, ওদের কেউ দেখতেই পাচ্ছে না। এবং এই সেম সিচুয়েশন শুধুমাত্র শতাব্দীদি এবং ওনার মায়ের হয়েছিল তা নয়, ওই কম্পার্টমেন্টে যাদের যাদের রিজার্ভেশন ছিল, মানে যাদের সাথে পুরুষ মানুষও রয়েছে, তারাও মানে ঝগড়া করে বলে ওদেরকে ওই সিট থেকে এক চুল নড়াতে পারেনি। এবং ওরা মানে শুধুমাত্র লোকজন এসেছে তা নয়, তারা তাদের বাড়ির ছোট থেকে বড় সদস্য সবাইকে নিয়ে ওরকমভাবে হুড়মুড়িয়ে যে যেদিকে পাচ্ছে উঠছে। যাই হোক, তো কোনো রকমে বসার জায়গাটা পেয়েই তখন শতাব্দীদি আর ওনার মায়ের মনে হচ্ছে বাবা ঠাকুরের কৃপায় আমরা মানে বসার জায়গাটুকু তবু পেয়েছি, এতটাই ভিড়। এবার সামনে এসি কামরা, বুঝতেই পারছেন তো, সমস্ত জানলায় কাঁচ সিস্টেম রয়েছে, তো সেই কাঁচের জানলার ভিতর থেকে ওনারা দেখছে যে প্ল্যাটফর্মের ভিতরে মানে একদম লক্ষ লক্ষ লোক মনে হচ্ছে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ছুটোছুটি করছে। মানে ট্রেনের ভিতরে এমন লোকজন ঠেসে ভরে গেছে যে বহু লোক আছে যারা তারপরেও প্ল্যাটফর্মে রয়ে গেছে, তারা ট্রেনের ভিতরে উঠতে পারে, মানে ট্রেন পুরো ভর্তি, মানে তখন আর একটা পা রাখার জায়গা নেই। সে ধাক্কা ধাক্কি হচ্ছে, লোকজন পড়ে যাচ্ছে, কারোর মাল পড়ে গিয়ে হারিয়ে যাচ্ছে, মানে নিজের চোখেই অরাজকতা দেখেছে। এবং এগুলো সব মানুষই কিন্তু করছে, মানে পুণ্য অর্জনের নেশায়। মানে আমি জানি না অ্যাকচুয়ালি এটা আদৌ এইভাবে পুণ্য অর্জন করা যায় কি জানে, এটা আমার সত্যি জানা নেই, কিন্তু মানুষের মনের মধ্যে একটা এমন ধারণা হয়ে গেছে যে আমি যাই করি না কেন, মানে মানুষ তার নিজের কর্মের দিকে মন দিচ্ছে না, যে আমি ঠিক কাজ করছি না ভুল কাজ করছি, ঠেলে গুটিয়ে একদম উঠে পড়ছে। তাতে মানে মহিলারা অনেকে পড়ে যাচ্ছে, তাতে কারোর কোনো হুঁশ নেই। যাই হোক, তো ওই জিনিস দেখে না মানে ওদের রীতিমতো ভয় লেগে গেছে। এবার তো মানে তখন শতাব্দীদি লিখছে, মানে যেটি ইমেলে লিখেছে, যে ওই মুহূর্তে ওনার মনে হচ্ছিল যে সত্যি হয়তো ওনাদের এই সময়, এরকম একটা ভিড়ের সময় মহাকুম্ভে স্নান করতে যাওয়াটা হয়তো খুব ভুল ডিসিশন হয়ে গেছে। যাই হোক, তো ওনার মা যেহেতু মানে একটু বয়স্কা মহিলা দেখেছে, তো মানে মোটামুটি শতাব্দীদি এবং ওনার মা কোনো রকম ম্যানেজ করে ঢুকে পড়েছে। এরকম প্রচুর লোক নাকি এরকমও ছিল যাদের রিজার্ভেশন আছে, তারা শুধুমাত্র ভিড় ঠেলে উঠতে পারেনি বলে তাদের ট্রেন মিস হয়ে গেছে। তো যাই হোক, এবার নির্দিষ্ট সময় পাটনা থেকে ট্রেনটা ছেড়ে দেয়। এবার পাটনা থেকে যে মুহূর্তে ট্রেনটা ছেড়ে দিচ্ছে, মানে উনি নিজে চোখে দেখেছেন, যেটা শতাব্দীদি লিখেছেন, যে ট্রেনটা ছেড়ে যাচ্ছে, এবার প্রচুর লোক তো উঠতে পারেনি, দরজা দিয়ে দেওয়া হয়েছে, প্রচুর লোক উঠতে পারলো না। এবার যারা উঠতে পারলো না তারা নাকি ওই প্ল্যাটফর্মের উপরে, মানে ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে, আর বিশেষত এসি কামরার যে জানলাগুলো বন্ধ,
বড় বড় মানে লাঠি টাইপের কিছু নিয়ে, লাঠি বা বাঁশ জাতীয় কিছু দিয়ে জানলার উপরে দমাদম মারছে। মানে কেউ জুতো ছুঁড়ছে, কেউ জানলার উপরে বাঁশ জাতীয় কিছু দিয়ে মারছে, কেউ পাথর ছুঁড়ে ভাঙার চেষ্টা করছে, এরকম মানে পাগলের মতো লোকজন করছে উঠতে না পেরে। মানে একবার সিচুয়েশনটা কতখানি ভয়ঙ্কর ভাবুন, যে কোনোভাবে যদি ওই কাঁচটা ভেঙে, যদি কোনো পাথর বা লাঠির আঘাতে যদি ভেঙে যায়, জানলার আশেপাশে যারা রয়েছে তারা প্রত্যেকে আহত হবেন। এবং ওই ট্রেনের ভিতরে যে শুধুমাত্র বড় প্রাপ্তবয়স্ক মানুষ আছে তা কিন্তু নয়, অনেকে কিন্তু অনেক ছোট বাচ্চা নিয়েও যাচ্ছে, 7-8 বছর 6 বছর এরকমের বাচ্চা নিয়েও কিন্তু অনেকে গেছে। যাই হোক, তো সেই ট্রেনটা মানে এতটাই ভিড় হয়ে গেছে, তো সেই জন্য বেশ কয়েকটা মাঝখানে যে স্টেশনে ট্রেনটা দাঁড়ানোর কথা ছিল সেই সবকটা স্টেশনে কিন্তু দাঁড়ায় না। আর যে কটা স্টেশনে মাঝখানে দাঁড়িয়েছে প্রত্যেকটা ছোট বড় স্টেশনে কিন্তু এই একই ছবি, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে ট্রেনে উঠবে বলে, এবং সবারই গন্তব্য হচ্ছে মহাকুম্ভ। ভাবুন এবার। যাই হোক, তো কোনো রকমে মানে বাথরুমে যাওয়ার মধ্যে পর্যন্ত জায়গা নেই। মানে ওই ট্রেনে যাতায়াত করার সময় কারোর যদি বাথরুম ইউজ করার দরকার পড়ে, সে কিন্তু ওই সিচুয়েশনে বাথরুমেও যেতে পারবে, কারণ সে যদি একবার, প্রথম কথা একবার যদি সে সিট থেকে উঠে পড়ে সেই জায়গায় অন্য কেউ বসে পড়বে, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাথরুম অবধি যাওয়ার জন্য যে পরিমাণ লোকজন দাঁড়িয়ে রয়েছে, সেই পরিমাণ লোককে ঠেলে গুটিয়ে বাথরুমে ঢোকাটাও একটা বিশাল বড় একটা ইভেন্ট। যাই হোক, তো কোনো রকমে শতাব্দীদি এবং ওনার মা ওই 5.5-6 ঘন্টার জার্নিটা কমপ্লিট করেন। এবং আলটিমেটলি যখন প্রয়াগরাজের ওখানে ট্রেনটা থামে, তখন মানুষ পুরো কাতারে কাতারে ট্রেন থেকে মানে একদম মানে লাফ দিয়ে দিয়ে ট্রেন থেকে নেমে যাচ্ছে, এবং সবার উদ্দেশ্য হচ্ছে সেই পুণ্যস্নান করবে। এবার ওই লোকজনের ওরকম করে উঠতে দেখে না মানে ওদেরও ভয় লেগে গেছে। মানে ওঠার সময় লোকজন পুরো পাগলামো করছে, মানে কে কত আগে ট্রেন থেকে নেমে দৌড়ে হোক, হেঁটে হোক, গাড়িতে হোক প্রয়াগরাজে যাবে, অমৃত স্নান সারবে, তারপরে মনে হচ্ছে যেন একদম সারা জীবনের মতো পাপ ধুয়ে যাবে। সবার মধ্যে একটা এরকম লেভেলের ক্রেজ। যাই হোক, এবার তখন শতাব্দীদি বললো যে দেখো মা, সবাই নেমে যাক, আমরা তারপরে নাম, কারণ এখন তো ফাঁকা ট্রেন, এই ট্রেনটা তো আর এক্ষুনি যাচ্ছে না, তো ফলে এই ট্রেনে কেউ ওরকমভাবে দৌড়ে উঠবেও না। তো সবাই মোটামুটি যখন একটু ফাঁকা হয়, তারপরে শতাব্দীদি এবং ওনার মা, যেহেতু ওই সময়টুকু ওনারা বাথরুম ইউজ করতে পারেননি, তো বাথরুমের কাজ সারেন এবং তারপর ওনারা ট্রেন থেকে নামেন। এবার ট্রেন থেকে যখন নেমেছে, ওনার মানে শতাব্দীদির ব্যাংকের যে অন্য যে দুজন কর্মচারী, তাদের থেকে জেনেছিল, সমস্ত কিছু লিখে নিয়েছিল, কোন সেক্টর দিয়ে যাবে, কোথা দিয়ে কোথায় স্নান করবে, কোথায় আখড়া আছে কোন সেক্টরে, কোথায় ফ্রিতে খাওয়া দাওয়া আছে, সমস্ত কিছু ওনার কিন্তু একদম একটা ছোট ডায়েরিতে শতাব্দীদি নোট করে এনেছিল। এবার স্টেশনে যখন নেমেছে তখন দেখছে যে কাতারে কাতারে লোক একদম যাচ্ছে, এবং চারিদিকে বড় বড় করে পুরো স্টেশনে আর কি বড় বড় করে লেখা রয়েছে কোন দিক দিয়ে বেরোতে হবে, কোন দিক দিয়ে গেলে কোন সেক্টর রয়েছে, সেই সমস্ত নেভিগেশনগুলো খুব ভালো করে করা আছে। আর প্রচুর পুলিশও দেওয়া রয়েছে, মানে কোনো অসুবিধে হলে বা কোনো কিছু বুঝতে না পারলে পুলিশের কাছ থেকে সহজেই হেল্প চাওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই। যাই হোক, তো একটুখানি মানে ওই অতক্ষণ ওই ভিড়ের মধ্যে থেকে আর ওই দৃশ্য দেখে না শতাব্দীদি এবং ওনার মা দুজনেই খুব এক্সস্টেড হয়ে গেছিলেন। যাই হোক, তো ওনারা প্রথমে নামলেন, নেমে একটা জায়গায় একটু খাওয়া দাওয়া করলেন, করে ওনারা একটা গাড়ি নিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরোলেন। এবার আগে থেকেই শুনেছিল যে গাড়ি ওখানে রয়েছে ঠিকই, কিন্তু গাড়ির সমস্যা হচ্ছে মানে ভিড়ের উপরে ডিপেন্ড করবে গাড়ি কত দূর যাবে আর কত দূর যাবে না। তো যথারীতি যেটা ভাবছিল সেরকমই কিছু হলো। ওনারা গাড়ি থেকে যাওয়ার কিছু পরেই দেখছে রাস্তা বন্ধ করে দিয়েছে, এবং এত মারাত্মক ভিড় হয়েছে, মানে তার কিছুদিন আগে ওই মৌনী অমাবস্যার সময় যে ঘটনাটা ঘটেছিল, প্রচুর মানুষ আর কি হতাহত হয়েছিল, মারা গেছিল, সেই ঘটনাটা তার কিছুদিন আগে ঘটে গেছে। তো এবার ব্যাপার হলো যে গাড়ি ওনারা পেলো ঠিকই অনেকক্ষণ ওয়েট করে, কিন্তু সেই গাড়ি কিছু দূর যাওয়ার পরেই আটকে দেওয়া হলো। কিছু করার নেই, এবার বাকি পুরো পথটা হেঁটে যেতে হবে। এবার ওনাদের কাছে খুব ভারী ব্যাগ কিছু ছিল না, তো ওই পিঠে ব্যাগ মতো ছিল, তো সেই পিঠে ব্যাগ নিয়ে আর হাতে একটা জলের বোতল নিয়ে ওনারা হাঁটা শুরু করলেন। এবার দেখুন, যে রাস্তাটা দিয়ে নাকি হাঁটা হচ্ছে, মানে পুরো একদম প্রয়াগরাজের যেখানটা মেলা হচ্ছে, অ্যাকচুয়াল মেলা যেখানটা আর কি হচ্ছে, সেই অবধি যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে, রাস্তাটার চওড়া আছে, সমস্ত ব্যবস্থা আছে, প্রচুর পথে বাথরুম রয়েছে, অনেক ব্রিজ বানানো হয়েছে,
প্রচুর লাইটের ব্যবস্থা আছে, সেসব নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে মানে যতই চওড়া রাস্তা করা হোক, ব্যারিকেড করে দেওয়া হোক না কেন, এত এত লোক যাচ্ছে এবং এতটাই ভিড় সেখানে, মানে ওই পথ হাঁটার, দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে ঠান্ডার নেই। মানে অন্যান্য সময় উত্তরপ্রদেশের ওই জায়গায় এই সময় অনেক ঠান্ডা থাকে, কিন্তু এবারে যেহেতু এত এত লোকের সমাগম হয়েছে, মানে ঠান্ডাও যেন কোথাও উধাও হয়ে গেছে। আর পুরো রাস্তা দিয়ে মানুষজন এমন যাচ্ছে, পুরো ধুলোয় ধুলোময় হয়ে গেছে। এবার তার কিছুদিন আগে ওই মৌনী অমাবস্যায় যে ঘটনাটা ঘটেছিল, যে দুর্ঘটনাটা ঘটেছিল, সেই আর কি ব্যারিকেড ভেঙে মানুষজন পদপিষ্ট হয়েছিল। তো এবার যত ওনারা এগোচ্ছেন, মানে দেখছে যে 2-4 পা হাঁটছে আর গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে এবং নির্দিষ্ট সংখ্যক, মানে কিছু কিছু লোককে নির্দিষ্টভাবে নির্দিষ্ট জায়গা দিয়ে কিন্তু দুর্ঘটনা এড়াতে মানে নিয়ে যাওয়া হচ্ছে। এবার যখন আর কি শতাব্দীদি এবং ওনার মা যখন কিছুটা রাস্তা এসেছেন, আসার পরে মানে ওনাদের তো খুব কষ্ট হচ্ছে, আর ওনার মায়েরও যথেষ্ট কষ্ট হচ্ছে অত ওরকমভাবে হাঁটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটানা হাঁটলে সেটাও একরকম, কিছুটা হেঁটে আবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে, প্রচণ্ড ভিড়, ঠেলা ধাক্কা গুতোগুতি হচ্ছে। এর মধ্যে একটা জায়গা এলো যেখানে পুলিশের একটা চেকপোস্ট মতো রয়েছে, এবং ওই জায়গায় পুলিশ বলল যে দেখুন অলরেডি প্রচুর লোকজন চলে গেছে সঙ্গমে স্নান করার জন্য। মানে সেদিন সন্ধেবেলা কোনো একটা তিথি ছিল। বলছে দেখুন আপনারা যাবেন না, মানে পুলিশ ওখান থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এবার পাশে যে লেনগুলো রয়েছে, যে লেনগুলো দিয়ে গাড়ি চলাচল করছে, মানে শতাব্দীদি ওনার মা দেখছেন যে ওই গাড়িগুলো না, মানে পিঁপড়েও মনে হয় ওর থেকে চড়ে স্থান পরিবর্তন করে। এত জ্যাম, সেই জ্যামের শুরু শেষ কেউ জানে না কোথায়। কেউ বলছে 100 কিলোমিটার, কেউ বলছে 200 কিলোমিটার জ্যাম। তো সেই গাড়িগুলোও নড়ছে না। তো সেই সময় পুলিশ বলে যে না, আপনাদেরকে আর যেতে দেওয়া হবে না, আপনারা এখন ফেরত চলে যান, যদি আসতে হয় আবার কালকে ভোরে আসবেন। এবার ঘটনা হচ্ছে যে ওই জায়গা থেকে যদি একবার ফেরত চলে যায়, মানে শতাব্দীদি এবং ওনার মা তো আর লোকাল মানুষ নয় যে তারা বাড়ি চলে যাবে আবার সকালবেলা ভোর রাতে বাড়ি থেকে বেরিয়ে আসবে, এখানে স্নানে আসবে, তা তো নয়। তো পুলিশকে অনেক বলা কওয়া করে এবং ওই একটা সময় দেখছে যে সত্যিই সামনে এগোনো সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। তো তখন না, মানে একটা সময় এসেছিল যখন শতাব্দীদি ওনার মা পুরো হাল ছেড়ে দিয়েছে, ভাবলো ঠিক আছে, মানে আমাদের হয়তো যাওয়াটা কপালে নেই। মানে উনি আর ওনার মা ওখান থেকেই মানে প্রয়াগরাজের উদ্দেশ্যে প্রণাম করে এবং খুব মানে একদম কি বলবো, ভাঙা হৃদয় নিয়ে ওনারা ভাবেন যে ঠিক আছে, সত্যি এই ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব নয়, পুলিশও আটকে দিচ্ছে, ফেরত পাঠিয়ে দিচ্ছে, আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তো ওনারা কি করেছে, ওইখান থেকে গিয়ে, মানে ওখান থেকে সাইড করে গিয়ে একটা অন্য যে ভিতরের একটা রাস্তা আছে, তো সেই রাস্তায় ওনারা গেছেন। কারণ স্টেশন অবধিও যদি যেতে হয়, মানে ওনাদের গায়ে আর তখন অতটা জোর নেই যে ওনারা স্টেশন অবধি হেঁটে যাবে, সম্ভব নয়। তো ওখানে একটা বসার জায়গা ছিল, তো ওখানে উনি আর ওনার মা বসেছে এবং খুব দুঃখ পাচ্ছে মনে মনে। শতাব্দীদিরও খুব খারাপ লাগছে যে এত কষ্ট করে এলাম আর স্নান করতে পারলাম না, ওনার মায়েরও খুব খারাপ লাগছে। তো সেই সময় মানে বলে না যে ভগবান যদি আপনার মাথার উপরে থাকে, ভগবান যদি চান যে আপনার কোনো একটা মনস্কামনা পূরণ হবে, তাহলে পৃথিবীর যত বড় বাধাই আসুক না কেন, সেই বাধা কিন্তু অ্যাকচুয়ালি কোনো বাধাই নয়। তো শতাব্দীদির ক্ষেত্রেও কিন্তু সেটাই হলো। হঠাৎ করেই একটা অল্প বয়সী ছেলে আসে এবং সেই অল্প বয়সী ছেলেটা একটা টোটো টাইপের কিছু নিয়ে আসে, মানে সেটা ভিতরের রাস্তায় আর কি। তো বলছে যে মানে ঘাটে যাবেন, এরকম করে বলছে, যে হিন্দিতে বলছে ঘাটে যাবেন, স্নান করতে যাবেন তো। তো তখনও শতাব্দীদির একটু রাগ হয়েছে যে পুলিশ যেতে দিচ্ছে না, আর এই একটা টোটো মতো নিয়ে এসে আমাদেরকে বলছে কিনা ঘাটে যাবেন, স্নান করাতে যাবেন, এরকম বলছে। তো তখন মানে শতাব্দীদি না করে দিচ্ছে, বলছে না আমরা কোথাও যাবো না। তো তারপর শতাব্দীদি ভাবছে আচ্ছা এই ছেলেটাকে তো স্টেশন যদি আমাদের ছেড়ে দেয় তাহলে একটা সুবিধে, একটি স্টেশনটা আমরা যেতে পারবো। তো ছেলেটাকে আবার ডেকেছে, তো ডেকে বলছে যে স্টেশন যাব। তো তখন ওই ছেলেটা শতাব্দীদির মায়ের উদ্দেশ্যে বলছে, মানে মাইজি মাইজি করে বলছে যে স্নান না করেই চলে যাবেন। তো তখন শতাব্দীদি ভাবছে এই ছেলেটা আবার কী করে জানলো যে আমরা এখনও স্নান করিনি। তো তখন বলছে কি আর করবো, পুলিশ আমাদেরকে যেতে দিচ্ছে না। তো শতাব্দীদি ঘটনাটা বলেছে। তো তখন উনি বলছে, ওই ছেলেটা তখন বলছে যে মানে অ্যাকচুয়ালি শতাব্দীদি তো ওই ছোটো একটা ডায়েরিতে লিখে এনেছিল যে কোন সেক্টর দিয়ে ঢুকবে, কীভাবে কী করবে, সমস্ত কিছু লেখা প্ল্যান ছিল। তো ছেলেটা তখন বলছে যে
আমি আপনাদের ব্যবস্থা করে দিতে পারি। মানে একদম সামনে অবধি ও ছাড়তে পারবে না, কারণ ওরও টোটো নিয়ে ঢোকা বা কোনো গাড়ি নিয়ে ঢোকা অ্যালাউড নয়। বাট ও ঘুরিয়ে একটা অন্য সেক্টরের কাছাকাছি নিয়ে যেতে পারে, যেখান থেকে মাত্র 3 কিলোমিটার হাঁটলেই একদম সেই অমৃত স্নানের সেই একটা কোনো ঘাট পেয়ে যাবে। এবার শতাব্দীদি দেখছে যে যেখানে ওরা হাল ছেড়ে দিয়েছিল, পুলিশ যেতে দিচ্ছিল না, তো এটা একটা খুব ভালো সুযোগ যে দেখি না, মানে ওনাদের তো ট্রেন হচ্ছে কালকে রাতে, ফলে মানে সারাদিন ওনাদেরকে এমনিতেও প্ল্যাটফর্মেই কাটাতে হবে। তো ভাবলো যে ঠিক আছে, ছেলেটা যদি কিছু পারে করতে, তো ছেলেটা তখন বলে যে 1000 টাকা করে লাগবে, মানে 1000 টাকা বা 500 টাকা এরকম একটা কিছু বলে, যে এরকম টাকা লাগবে, কিন্তু ও নিয়ে যাবে। তো তখন সঙ্গে সঙ্গে শতাব্দীদি রাজি হয়ে যায়, এবং ওই ছেলেটা এই শতাব্দীদি এবং ওনার মাকে নিয়ে সোজা টোটো করে একদম ভিতরকার সরু সরু গলি গালা দিয়ে টোটো নিয়ে যাচ্ছে। আর দেখছে যে ওই গলি বা ছোট রাস্তাগুলো অপেক্ষাকৃত অনেক ফাঁকা, মানে মেন রাস্তাটা যে পরিমাণ ভিড় তার থেকে অনেক ফাঁকা। যাই হোক, তো ওদেরকে গিয়ে একটা পয়েন্টে ছেড়ে দেয়, বলে ওখান থেকে একটু বেরিয়ে গিয়ে সোজা হাঁটলেই, এবং ওখানে ব্যানারও দেওয়া রয়েছে, মানে ওটা ছেলেটা যে ওদেরকে ঠকাচ্ছে না সেটা বোঝা যাচ্ছে, যে ওখানে ব্যানার করে লেখা রয়েছে, মানে ইন্ডিকেশন দেওয়া রয়েছে যে ওদিকে গেলে ঘাট পাওয়া যাবে। যাই হোক, তো শতাব্দীদি আর ওরা মায়ের তো মানে খুব আনন্দ, যে ঠিক আছে তাহলে আমরা এত কষ্ট করে আমরা মানে যেখানে হাল ছেড়ে দিয়েছিলাম, পুলিশ আমাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছিল, সেখান থেকে আমরা কিছু না হলেও অ্যাটলিস্ট স্নানটুকু তো করতে পারবো। আর একবার মহাস্নান হয়ে গেলে তাহলে আমরা যে করেই হোক মানে বাড়ি তো পৌঁছেই যাব, স্টেশন থেকে বাড়ি পৌঁছে যাব। যাই হোক, তো ওখান থেকে ওনাদের হাঁটা শুরু হলো, ওখান থেকে ওই 3-3.5 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো ওনারা হাঁটা শুরু করলেন, হাঁটছে দেখতে প্রচুর লোকজন, এবং মেন যে রাস্তাটা যেখানে আর কি আরও মানে মানে বড় বড় যে ঘাটগুলো রয়েছে, যেগুলো ওয়েল নোন ঘাটগুলো রয়েছে, সেখানে রাস্তায় মারাত্মক ভিড়। তো যাই হোক, ওনারা কিছু ওনাদের সাথে শুকনো খাবার দাবার, সে সমস্ত খাবার দাবার খেয়েছে। খাওয়ার পরে ওরা ওখানে আলটিমেটলি ওই মানে মেলা প্রাঙ্গণে ওখানে এসে পৌঁছেছে। তো দেখছে মানে প্রায় সন্ধে হয়ে গেছে তখন, মানে সারাদিন এই সমস্ত করতে করতে সন্ধে হয়ে গেছে। এবার একটা তিথি ছিল, এবার মানে মহেন্দ্রক্ষণ কিছু কিছু সময়ের জন্যই আসে, বা অমৃত যোগ যেটাকে বলে, কিন্তু এই পুরো কুম্ভমেলা যতদিন চলে প্রত্যেক দিনই কিন্তু শাহী স্নান হয়েই থাকে। তো ওনারা সঙ্গে সঙ্গে, ওখানেও প্রচুর ভিড় ছিল, বাট তবুও ওনারা কোনো রকমে শতাব্দীদি এবং ওনার মা মানে ওই ডুবকি লাগায়, অমৃত স্নান করেন, এবং করে ঠোরে, যেহেতু খুব বেশি ঠান্ডা ছিল না, তাই সন্ধ্যের পরে ওনাদের খুব একটা অসুবিধে হয়েছিল তা নয়। যাই হোক, তো স্নান হয়ে গেছে, ওনারা চেঞ্জ ফেঞ্জ করে একটুখানি এবার মেলার আখড়াগুলো ঘুরছে, এবার খিদে পেয়েছে। এবার দেখছে যে ওখানে প্রচুর এরকম আখড়া রয়েছে, মানে বড় বড় আখড়াগুলো ছাড়াও ছোটোখাটো অনেক আখড়া রয়েছে, যেখান থেকে কিন্তু ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে, রাতের বেলা কম্বল দান করা হচ্ছে, শোয়ার ব্যবস্থা করা হয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড়। যাই হোক, তো এরকমই একটা আখড়ায় লাইন দিয়ে ওনারা খাবার নিলেন। সেখানে ছিল একটা খিচুড়ি মতো ছিল, পুরি ছিল, একটা সবজি ছিল, আর একটা মিষ্টি ছিল। যাই হোক, তো ওনারা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে, এবং দেখছে যে ওই মানে ওই যত বেশি সন্ধ্যের পরে সময় এগিয়ে আসছে, যাদেরকে হয়তো পুলিশ ফেরত পাঠিয়ে দিয়েছিল, বা যারা হয়তো রাস্তায় সকাল থেকে হাঁটছিল, তারা এবার এসে মেলা প্রাঙ্গণে এসে পৌঁছচ্ছে, মানে ওই শাহী স্নানের ওই জায়গাগুলো। আর মানে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে জায়গাটা, মানে ওই জায়গাটা যদি বা একটা পা রাখার জায়গা হচ্ছিল। তো তখন শতাব্দীদি বলল যে না, এখানটা আর থাকা যাবে না, ওনাদের স্নান হয়ে গেছে, মোটামুটি দর্শনও হয়ে গেছে, মেলা ঠেলা ঘোরা হয়ে গেছে, এবার ওনারা ব্যাক করবে। এবার সমস্যা যেটা শুরু হলো সেটা হচ্ছে যে ব্যাক যখন করবে, ওইখানেও ঠিক সেম সিচুয়েশান হলো। সেটা হচ্ছে যে যারা মেলায় ঢুকতে পারছিল না, ব্যারিকেড করে দিচ্ছিল, পুলিশ আটকে দিচ্ছিল, সেখানে কি হয়েছে, একটা ব্যারিকেড ভেঙে গেছে, মানুষের চাপে ভেঙে গেছে। এবার সেই ব্যারিকেড দিয়ে কাতারে কাতারে লাখ লাখ লোক ওই রকম বোচকা বোচকা ব্যাগ নিয়ে ঢুকছে। আবার এদিকে কি হয়েছে, কিছু কিছু লোক, মানে প্রচুর লোকই আর কি, সেটা তারা ইউপির লোক হোক বা বিহারের লোক হোক বা যে কোনো জায়গার আর কি লোক, তারা আবার কি করেছে, বড় বড় মানে 10 লিটার 20 লিটারের বড় বড় জারে করে, তাদের হয়তো বাড়িতে কোনো সদস্য রয়েছে, তারা হয়তো শাহী স্নান করতে পারছে না, তো তাদের জন্য ওরকম 10 লিটার 20 লিটার
আত্মীয় স্বজনের জন্য জল ওরকম কাঁধে করে নিয়ে ওরকম 10 লিটার 20 লিটারের জারকে নিয়ে তারা মেলা প্রাঙ্গণ থেকে বেরোতে চাইছে। এবার বুঝতেই পারছেন দুটো অপোজিট ডিরেকশন, কিছু লোক কয়েক হাজার লোক ঢুকছে, আবার কয়েক হাজার লোক বেরোতেও চাইছে সেম জায়গা দিয়ে। এবার বুঝতেই পারছেন কীরকম পরিমাণ বিশৃঙ্খলা হতে পারে। আর ওখানে প্রচুর পুলিশ ছিল, প্রচুর লাইট ছিল, সবই আছে, কিন্তু মানুষ এমন পাগলামো করছে যে পুলিশও হিমশিম খেয়ে যাচ্ছে সেই ভিড়কে সামাল দিতে। এবার ওনারা পড়ে গেছে একদম মানে ভিড়ের একদম বিশাল ভিড়, না এগোতে পারছে না পিছোতে পারছে, প্রচণ্ড ধাক্কাধাক্কি হচ্ছে। আর মানুষের হাতে বড় বড় ব্যাগ, 10 লিটার 20 লিটারের সব বড় বড় জলের ওইরকম জার, মানে মারাত্মক অবস্থা। মানে কোনোভাবে ওখান থেকে মানে বেরোবে কীভাবে বুঝতে পারছে না, আর কারোর থেকে যে হেল্প চাইবে সেই হেল্প পাওয়া সম্ভব নয়। এবার ওখানটায় মোটামুটি কোনো রকমে ওনারা মানে কোনো রকমে আর কি ওখান থেকে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু 2.5 ঘন্টা মতো ওনারা ওইখানে ওইভাবেই ধাক্কার মধ্যে দাঁড়িয়ে থাকে। এবং মানে শতাব্দীদির মা চেষ্টা করছে শতাব্দীদিকে প্রোটেক্ট করার, আর শতাব্দীদি চেষ্টা করছে ওনার মাকে প্রোটেক্ট করার, কিন্তু ভিড়ের মধ্যে এমন অবস্থা যে ওখান থেকে তিল ধারণের জায়গা নেই। যাই হোক, তো এরকম অনেক কষ্টের মধ্যে ওনারা আর কি প্রায় ভোরের দিকে ওই জায়গা থেকে কোনো রকমে একটু হলেও বেরোয়। এবং বেরিয়ে দুজনেরই প্রচণ্ড শরীর খারাপ লাগতে থাকে। মানে শরীর খারাপ লাগছে মানে মানে এত ভিড় ছিল আর এত ধাক্কাধাক্কি হয়েছে এতক্ষণ ধরে, পুরো অস্থির অস্থির করছে শরীর। তো ওনারা তখন ভাবলেন যে না, ওনারা ওই আখড়া থেকে দূরে যেখানে ওই সেক্টরগুলো ভাগ হয়ে গেছে ঠিক তার আগে দিয়ে বসার জায়গা রয়েছে। আর সেদিন পুরো মানে একদম ভালো রকম রোদও উঠেছে, ফলে ওই রোদের মধ্যে ওরকম সারা রাত ধাক্কা ধাক্কি ভিড় ঠেলে না ওনাদের শরীর একেবারে ছেড়ে দিয়েছে। মানে সেই সময় তখন ওনারা হাঁটবে কি, ওনাদের গায়ে কোনো জোর নেই। তো তখন ওনারা ভাবলো যে না, এবার একটুখানি শুয়ে মানে একটু বিশ্রাম না নিলে শরীর আর চলবে না। তো একটু ছায়া খুঁজছে যে কোথাও একটু ছায়ার মধ্যে দেওয়া যায়। এবার মেলার ওদিকে আখড়া যে দিকটা রয়েছে সেদিকে ছায়া আছে, কিন্তু ওই সব জায়গায় মানে একটা সময় হয়তো মানে ভিড় থাকছে, ঠিকঠাক ভিড়, কিন্তু এক এক সময় মারাত্মক লেভেলের ভিড় হয়ে যাচ্ছে। মানে ওই ভিড়ের মধ্যে যদি আবার পড়ে যায় তাহলে মানে প্রাণ নিয়ে ফিরে আসাটাই মুশকিল হয়ে যাবে। যাই হোক, তো ওনারা একটা জায়গায় একটুখানি বিশ্রাম নেয়। তো বিশ্রাম নিতে নিতে শতাব্দীদি তো মোটামুটি একটু এলিয়ে বিশ্রাম নিচ্ছে, আর ওনার মা পুরো শুয়ে পড়েছে। এবার শুয়ে না ওনার মা একদম ঘুমিয়েই পড়েছেন, এত উনি টায়ার্ড হয়েছে। স্বাভাবিকভাবেই বয়স হয়েছে, আর ওরকম ভিড় ভাড় ওরকম মানে সহ্য করার তো খুব চারটিখানি কথা নয়। তো উনি ঘুমিয়ে পড়েছে। এবার শতাব্দীদি দেখছে যে ওনার মা ঘুমিয়ে পড়েছে, আবার ডাকবো, ঠিক আছে থাক একটু ঘুমোক, এই বলে শতাব্দীদিও আর কিছু ডাকেনি। মোটামুটি দুপুর গড়িয়ে গেছে। এবার শতাব্দীদি ওনার মাকে ডাকছে যে মা চলো, এবার কিন্তু আমাদেরকে বেরোতে হবে, কারণ এখান থেকে স্টেশন যেতে হবে, স্টেশন থেকে আবার আমাদের রাতের ট্রেন রয়েছে। তো ওনার মা ওঠে, এবং সেদিন কিন্তু ওনার মায়ের রীতিমতো শরীরটা ভালো লাগছে না, এত ভিড়ের মধ্যে মানে ভালো লাগছে না আর কি। এবার বেরিয়ে দেখছে যে আগের দিন যা ভিড় ছিল, পরের দিন যেহেতু একটা বললাম একটা বড় তিথি রয়েছে, তো সেই তিথিতে স্নান করার জন্য মানে প্রায় আগের দিনের থেকেও যেন বেশি লোক নেমে পড়েছে। এবং যে রাস্তাটা দিয়ে আর কি ওনারা ফিরবে এবার, সেইখানে আশেপাশে কোথাও কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, পুলিশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এবং ওনারা খবর পেল, মানে খবর পায় বিভিন্ন লোকজনের মারফত, যে পুলিশ অনেক দূর থেকে ব্যারিকেড করে দিয়েছে, এবং ঢোকার ক্ষেত্রে মানে খুব কম সংখ্যক লোক ঢোকানো হচ্ছে। এবং সেটা নিয়ে নাকি যেখানগুলো ব্যারিকেডগুলো রয়েছে সেখানে প্রচুর ঝামেলা হচ্ছে, মানে কিছু কিছু ক্ষেত্রে যে কোনো মুহূর্তে আবার ব্যারিকেড ভেঙে লোকজন ঢুকে যেতে পারে। মানে সিচুয়েশন ভীষণ খারাপ। এবার পাশের যে লেন যেখান থেকে গাড়ি যাতায়াত করছে সেই লেনের অবস্থা খুব খারাপ, মানে গাড়ি একদম দাঁড়িয়ে আছে। এবার কোনো হাঁটা ছাড়া অন্য কোনো পথ নেই, মানে ওখান থেকে গিয়ে যে কোনো ভিতরের রাস্তায় ঢুকবে মানে যেরকম ওনারা আসার সময় করেছিল সেই সুযোগটা পর্যন্ত নেই। এবার অগত্যা হাঁটতে হবে। তো ওখান থেকে কিছু খাবার নিয়ে খেয়ে দে তো শতাব্দী দিয়ে এবং ওনার মা হাঁটা শুরু করলেন। দেখুন, যাদের রেগুলার বেসিসে অনেক হাঁটার অভ্যেস আছে তাদের ক্ষেত্রে কথা কিন্তু আলাদা, কিন্তু হঠাৎ করে ওরকম ভিড়ের মধ্যে কাউকে যদি বলা হয় যে 10-12 কিলোমিটার হাঁটতে হবে, সেটা কিন্তু এত ইজি নয়, সেটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন।
এবার ওনারা দেখছেন যে ওনাদেরকে ওই 12 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। এবার 12 কিলোমিটার মানে বুঝতেই পারছেন অনেকটা রাস্তা। এবার ওনারা হাঁটা শুরু করলেন। হাঁটছে হাঁটছে, প্রচণ্ড ভিড়, আর সেদিন পুরো ঠাঠা রোদ উঠেছে, ঠান্ডার নেই, ধুলোয় চারিদিকে মানে চোখ মুখ ঢেকে যাচ্ছে, কান গলা ঢেকে যাচ্ছে, মানে খুব মানে একদম বাজে পরিস্থিতি। মানে এমনিতে স্নান খুব সুন্দর হয়েছে, ওই মেলার ওখানকার পরিবেশ সমস্ত কিছুই খুব ভালো, কিন্তু এত এত লোকের ভিড়, মানুষ যেরকম পাগলামো করছে একে অপরকে ঠেলে গুতিয়ে, মানে মানুষ পড়ে যাচ্ছে দেখেও অন্য মানুষগুলো তাদেরকে ঠেলাগুতো দিচ্ছে, বাচ্চা দেখলে তাদেরকে পর্যন্ত রেহাই দিচ্ছে না, তাদেরকেও ঠেলে দিচ্ছে। এই জিনিসগুলো দেখে না মানে কোথাও একটা শতাব্দী এবং ওনার মায়ের মনে না খুব খারাপ লাগে যে মানুষ এই জায়গাটায় আসছে পুণ্য সঞ্চয় করার জন্য, পুণ্যের জন্য, আর সেখানে আসার জন্য মানুষ এত খারাপ কাজ করছে, অন্যকে ঠেলে দিচ্ছে। দেখতে পাচ্ছে সামনে বয়স্ক লোক রয়েছে, বাচ্চা রয়েছে, তাদেরকে ঠেলে পাড়িয়ে মারিয়ে চলে যাচ্ছে। এভাবে কি সত্যিই পুণ্য অর্জন হয়? এটা তো পাগলামোর পর্যায়ে পড়ে যাচ্ছে। যাই হোক, তো এগুলো সম্পর্কে ওনাদের খুব খারাপ লাগে এই জিনিসগুলো দেখে। কিছু তো করার নেই। তার মধ্যে আসার সময় দেখেছে কিভাবে ট্রেন ভাঙচুর করার চেষ্টা হয়েছে। তো ওনারা যাই হোক এভাবে হাঁটছে। এবার হাঁটতে হাঁটতে যে ঘটনাটা ঘটলো, যেহেতু দুজনেরই শরীর খুব ভালো ছিল না, তখন ওনারা ভাবলেন যে না, এইভাবে যদি ওনারা হাঁটতে থাকে তাহলে ট্রেন তো মিস হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার থেকেও বড় কথা ওনাদের পক্ষে আর এভাবে হাঁটা সম্ভব হচ্ছে না, বিশেষত শতাব্দীর মায়ের পক্ষে আর ওভাবে হাঁটা সম্ভবপর হচ্ছে না। তো কি করবে শতাব্দী, মানে ওখানে কোনো পুলিশকে আর কি বলছে যে এরকম, মানে পুলিশ দেখলে বলবে যে এরকম একজনের অসুবিধা হচ্ছে, আমার মায়ের কিছু হেল্প করুন। ওখানে প্রচুর পুলিশ ছিল, মেলা মানে কুম্ভ মেলার আগে পরে স্টেশন সব জায়গাতেই প্রচুর পুলিশ। কিন্তু ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে উনি একজনকে পায়, সে আর কি অফিসিয়াল লোকজনই, তো সে পুলিশকে বলে যে আমার মায়ের শরীরটা ঠিক ভালো লাগছে না, আমরা এখানে একটুখানি, মানে এখানে কি কোনো গাড়ির ব্যবস্থা করা যাবে? তো তখন পুলিশ বলল যে দেখুন, যদি খুব শরীর খারাপ লাগে তাহলে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি। কিন্তু তখনও ওরকম শরীর খারাপ হয়নি যে হাসপাতালে নিয়ে যেতে হবে, শুধু একটু উনি হাঁটতে পারছিলেন না, আর ওই ধুলো গরমে ওনার একটু শরীর খারাপ লাগছিল। তো তখন ওনাদেরকে ওখান থেকে কোনো রকমে একটা রাস্তার ওখানে নিয়ে আসে, এবং সেখানেও মারাত্মক ভিড়, কিন্তু ওখানে বললো যেখানে আপনি গাড়ি পেলেও পেতে পারেন। তো সেখানে একটা গাড়ি ওনারা পায়, শতাব্দী পায়, যে গাড়িতে অলরেডি 3টে লোক ছিল। তো আরও 3টে লোক বসার জায়গা আছে। তো যাই হোক, কিছু টাকা পয়সার বিনিময়ে ওই গাড়িটা পৌঁছে দিতে রাজি হয় স্টেশনে। যাই হোক, তো সেই গাড়িতে শতাব্দী এবং ওনার মা, মানে অনেক সেই গাড়িও কিন্তু পেতে ওনাদের প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে যায়। মানে ওখানে গাড়িও যে যাচ্ছে, সে গাড়িগুলো সব ফুল, আর বললাম গাড়ির গতি একদমই খুব কম, ভীষণই কম, এত জ্যাম। এবার গাড়িতে উঠেছে, ওঠার পরে ড্রাইভার প্রথমেই বলে দেয় যে দেখুন, আপনার রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন, আর আগের দিন নাকি 250 কিলোমিটার অবধি লম্বা জ্যাম ছিল। ভাবুন, 250 কিলোমিটার লম্বা জ্যাম, বুঝতে পারছেন? তখন বলছে যে এই গাড়ি আমি চালাচ্ছি, আমারও তাড়া আছে, কিন্তু কখন পৌঁছবো, কিভাবে পৌঁছবো সেটা কিন্তু আপনারা নিজে চোখেই দেবেন, আপনি কিন্তু তাড়া দিতে পারবেন না, কারণ সামনে লক্ষ লক্ষ গাড়ি রয়েছে, আর আজকেও গাড়ি জ্যাম প্রায় 200-250 কিলোমিটার মতো। ফলে কখন ওনারা পৌঁছবেন, এবং প্রচুর লোক যারা ধরুন ট্রেনে যেতে পারেনি, ট্রেন তো নির্দিষ্ট সংখ্যক লোকই যাচ্ছে, তারা তো সবাই গাড়ি করে যাচ্ছে। এবার প্রথম দিকে কুম্ভ মেলাটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু এই সমস্যাটা এতটা মারাত্মক লেভেলে ছিল না। আস্তে আস্তে যত দিন এগিয়েছে, অনেক মানুষ ভেবেছে না আমরাও যাই, তারা স্টেশনে ট্রেনের রিজার্ভেশন পায়নি, তারা কিন্তু সবাই বাই রোড যাওয়ার চেষ্টা করছে, এবং সেই কারণেই কিন্তু এই জ্যামটা মেইনলি ক্রিয়েট হয়েছিল। যাই হোক, এইবারে গাড়ি করে যেতে যেতে কিছুটা মানে গেছে, খুব বেশি তো আর গাড়ি ডিস্টেন্স কভার করতে পারছে না, প্রচণ্ড জ্যাম। এবার যেটা হয় সেটা হচ্ছে যাওয়ার মানে গাড়িতে থাকতে থাকতে ওরকমভাবে জ্যামের মধ্যে থাকতে থাকতে আগেই প্রচণ্ড ধুলো ময়লা লেগেছে, শরীরের উপর দিয়ে প্রচুর ধকল গেছে, প্রচণ্ড ভিড়ে মানে পিঠে, হাতে, মাথায়, ঘাড়ে খুব মানে ধাক্কাধাক্কিতে না খুব লেগেছিল, দুজনেরই লেগেছিল। কিন্তু যেহেতু শতাব্দীর মা একটু বয়স হয়ে গেছিলো, তো উনি না ওই জিনিসটা না মানে মনে হচ্ছে উনি সহ্য করতে পারেননি। এবার ঘটনাটা যেটা ঘটলো, যেটা উনি লিখেছেন,
যে ওই গাড়ির মধ্যে বসে ওনার শরীরটা খুব খারাপ লাগতে থাকে। এবার ওনাদের সাথে কিছু খাবার ছিল, জল ছিল, তো ওনার মা খালি বলছে একটু জল দিতে। এবার জল একবার দিয়েছে, দুবার দিয়েছে। এবার দিয়ে মানে জল খাচ্ছে, কিন্তু জল খেয়েও মনে হচ্ছে যেন শরীর ঠিক হচ্ছে না। একটু সামান্য জল নিয়ে চোখে মুখে দিয়েছে, তাতেও ওই যে অস্থিরতা। আর মানে এমন একটা সিচুয়েশন তখন হয়ে গেছে, না গাড়ি থেকে নেমে যে মানে কিছু একটা হেল্প নেবে কারো, সেটাও পসিবল নয়, কারণ সেটা হলেও বেশ কিছুটা হাঁটতে হবে। আর বললাম ওই জায়গাটায় পুলিশ প্রশাসন সবই আছে, কিন্তু এতটা ভিড় হয়ে গেছে, এতটা জ্যাম, সামনে গাড়ির লাইন, পিছনে গাড়ির লাইন, সাইডে গাড়ি, ফলে ওখান থেকে বেরোবে কী করে? ওখান থেকে বেরোতে গেলেও মানে ওই জায়গাটা আবার হাঁটার জায়গা নেই, শুধুমাত্র গাড়ি। মানে মারাত্মক বাজে অবস্থা। মানে যদি ওখানে প্রচুর প্রশাসনের লোকজন রয়েছে, কিন্তু তাদের থেকেও হেল্প নিতে গেলে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে, মাঝপথে তো আর কাউকে ওভাবে হেল্প করা যায় না। তো এবার শতাব্দী দিন একটুখানি ঘাবড়ে যায় যে কী করবে, এবং ওনার মাকে বারবার জিজ্ঞেস করছে যে কী সমস্যা হচ্ছে। উনি না কিছু বলতে পারছে না সেভাবে, যে কী সমস্যা, খালি বলছে অস্বস্তি লাগছে। এবার মাঝে মধ্যে জল খাচ্ছে, কিন্তু সেই জল খেতে খেতে ওনাদের কাছে তো খুব বেশি জল ছিল না, কিছুটা মানে প্রায় শেষ, জল জল প্রায় শেষই। এবার সেই গাড়ি তো মানে এক চুল করে নড়ছে এরকম, পুরো দাঁড়িয়ে। এবং আপনারা হয়তো শুনেছেন যে এমনও সময় গেছে যে গাড়ি 24 থেকে 36 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে ছিল জ্যামে, এরকমও ঘটনা কিন্তু ঘটেছে। যাই হোক, তো কোনো রকমে গাড়ি চলছে, চলছে না, তো বুঝতে পারছে যে ট্রেন ধরা আর সম্ভব নয়। মানে ওই রকমভাবে যে যাচ্ছে ওইভাবে ট্রেন কোনোভাবে ওরা ধরতে পারবে না। এবার সেই মুহূর্তে শতাব্দীর মায়ের এতটাই শরীর খারাপ লাগা শুরু হয় যে ওরা ট্রেন ধরার কথা তোদের মাথা থেকে বেরিয়েই গেছে, মানুষটাকে সুস্থ করে আদৌ বাড়ি নিয়ে যেতে পারবে কিনা এটা শতাব্দীর মনে একটা বিশাল চিন্তা হয়। এবার বুঝতেই পারছেন, যখন একটা এরকম সিচুয়েশন হয় সবাই কিন্তু তখন মানে মনে প্রাণে আর কাকে ডাকবে, ভগবান ছাড়া আর তো কোনো কাউকে ডাকার নেই, কাউকে বলারও নেই। এবং বুঝতে পারছে যে ওখানে আশেপাশের কত মানুষজন, ইভেন যে ভদ্রলোক গাড়ি ড্রাইভ করছিল সেই ড্রাইভারও বলছে যে প্রচুর লোক, এগুলো হয়তো অতটা মিডিয়ায় আসেনি, কিন্তু প্রচুর লোক এরকম আছে যারা এরকম ভিড়ের চাপে পড়ে, আমরা মিডিয়াতে হয়তো একটা কিছু পার্সেন্টেজই শুনতে পাচ্ছি, প্রচুর লোক ভিড়ের চাপে পড়ে রাস্তায়, তারপরে ওই ব্যারিকেড ভেঙে প্রচুর লোকের কিন্তু অনেক শারীরিক ক্ষতি হয়েছে, মানুষ মারা গেছে, অনেক মানুষ মারা গেছে। তারপরে আগুনের একটা অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানেও মানুষজন মারা গেছে। মানে এটা একদম খুব একটা মানে খুব অস্বাভাবিক ব্যাপার নয়, এটা মানে ওখানে একটা স্বাভাবিক ব্যাপারে হয়ে পরিণত হয়েছে। আর রাস্তার ওই কষ্টে অনেক মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, অনেক মানুষ স্নান করতে যেতে পারেনি। এ ঘটনা আকছার ঘটছে নাকি ওখানে। এবার এমতাবস্থায় এগুলো শুনে শতাব্দী আরও ভয় পেয়ে যায় যে কী করবে। তো তখন না মনে প্রাণে ঠাকুরকে ডাকছে যে ভগবান কিছু একটা করো, আমার মাকে যে আমি ডাক্তার দেখাবো বা এখান থেকে মানে এখান থেকে যদি বেরিয়ে শহরের অন্য কোথাও যায়, সেটা যাওয়ার জন্য তো একটা স্পেস দরকার, একটা জায়গা দরকার, বা সেই গাড়িটাকে বা একটা অন্য কোনো গাড়ি ব্যবস্থা করে সেখান থেকে তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা হাসপাতাল নিয়ে যাওয়া, কিছু একটা তো করতে হবে। এবার প্রথম থেকেই শরীর খারাপ ওনার লাগছিল, কিন্তু উনি না তখন মানে ওই শরীর টেনে দিচ্ছে, হচ্ছে, ঠিক আছে, এরকম ব্যাপার ছিল। কিন্তু এখন যখন বুঝতে পারছে যে আর শরীরে জোর নেই, কিছু মানে আর কথাবার্তা উনি আর বেশি বলতে পারছেন, অস্বস্তি লাগছে, তখন শতাব্দী মনে প্রাণে ভগবানকে ডাকছে যে কিছু একটা করো ভগবান, অ্যাটলিস্ট আমাদের স্টেশনেও যদি পৌঁছে দেয়, সেখান থেকেও পুলিশ প্রশাসনকে বলে একটা ব্যবস্থা করা যাবে। এবার ওইখানে যে ড্রাইভার যে ছিল, সেই ড্রাইভারজিকে বলছে যে আপনি কিছু একটা করুন, মানে এই রকম জ্যামে বসে থাকলে মানে কবে স্টেশনে পৌঁছবো বা কোথাও একটা পৌঁছবো সেটা হতে হতে কিছু একটা ঘটনা ঘটেও যেতে পারে, বা উনি হয়তো আরও প্রবল অসুস্থ হয়ে পড়লেন, তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তো আর মনে মনে শতাব্দী না মানে ক্রমাগত ভগবানকে ডাকছে যে ওটা ভালো কাজে তো এসেছিলাম, এরকম কেন হলো, এরকম মানে সিচুয়েশান যে হবে স্বপ্নেও ভাবতে পারিনি। এবং তখন শতাব্দী মনে মনে ভাবছে যে আদৌ কি আর মানে বেঁচে মানে মানুষটাকে বাঁচিয়ে নিয়ে বাড়ি নিয়ে যাওয়া যাবে। আর ওই মুহূর্তে কিন্তু শতাব্দী নিজেও শরীর খারাপ হয়ে গেছিলো, কিন্তু উনি তখন ওনার শরীর খারাপটার কথা ভুলেই গেছে। উনি তখন ভাবছে যে কী করে ওনার মাকে সুস্থ করবে। যাই হোক, তো ড্রাইভারজি তখন বলে যে ঠিক আছে দাঁড়ান, আমি দেখছি কী করা যায়। তো ওইখানে উনি দু একটা ফোন টোন করে। এবার এবার যাদেরকে ফোন করেছে ওই ড্রাইভারজি, তারাও প্রত্যেকে জ্যামে আটকে আছে।
তো উনি তখন বললেন যে ঠিক আছে, আপনি যা হোক করে আরও আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট আপনাকে করতে হবে। বলছে যে আমি কোনোভাবে গাড়িকে মানে পাশ কাটিয়ে বলে ঠলে আমি যেভাবে হোক ওই একটা মোড়ের মতো একটা জায়গা রয়েছে যেখান থেকে একটা রাস্তা ভিতরের দিকে ঢুকে গেছে, বলছে আমি সেই রকম করে একটা রাস্তায় আমি নিয়ে যাচ্ছি, কিন্তু মানে সেটাও আর কি কত দূর আমি করতে পারবো আমি জানি না, কিন্তু মানে আপনাকে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি ওনাকে হাওয়া করে হোক মানে যেভাবেই হোক ওনাকে একটু রিল্যাক্স করে ওনাকে একটু সুস্থ রাখুন যাতে উনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসটা নিতে পারে। মানে তখন ওনার মায়ের এমন অবস্থা হয়ে গেছে যে উনি ওনার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, মানে ওরকম ভিড়ের চাপে বুঝতেই পারছেন মানে শরীর খারাপ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক বিষয়। এবার তো মানে শতাব্দীদি ভাবছে আমি কি করব। তো ওই ঠাকুরের নাম মনে মনে ঠাকুরের নাম জপ করছে, ভগবানকে ডাকছে আর বলছে যে কিছু একটা করে সুস্থ করে দাও। এবার স্টেশন যে যেতে পারবে না, যে ট্রেন ধরতে পারবে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তখন ওই মানুষটাকে ঠিক করাটা মানে ঠিক রাখাটাই আর কি তখন শতাব্দীদির কাছে বড় চ্যালেঞ্জ। আর এদিকে শতাব্দীদিরও গলা প্রচণ্ড শুকিয়ে গেছে, মানে ওনারও শরীর খারাপ লাগছে, কিন্তু জল সেরকম নেই, একটুখানি আর জল আছে সেটা ওনার মায়ের জন্য রেখে দিয়েছে। তো এইরকম অবস্থায় মানে ওই পাশের গাড়িকে বলে বারবার ড্রাইভার যে আর কি গাড়ি থেকে নেমে যাচ্ছে, নেমে পাশের সামনের গাড়িকে বলছে যে একটু সাইড করতে, যতটুকু করে আর কি যতভাবে আর কি একটু এগোনো যায়। যাই হোক, তো সেরকম করে 1-1.5 ঘন্টার মধ্যে একটু গাড়িটা এগোয় এবং এগিয়ে একটা ভিতরের রাস্তা দিয়ে বলে যে আপনি ওই দিক এইখান থেকে গাড়ি থেকে নেমে যান, নেমে আপনি এদিক দিয়ে বেরিয়ে যান, আপনি কোনো গাড়ি পেয়ে যাবেন। গিয়ে তাকে যে কোনো কাউকে যদি আপনি বলেন যে কোনো ডাক্তারখানা বা হাসপাতাল নিয়ে যাব, নিয়ে যাবে। আর প্রয়াগরাজ এবং ওর আশেপাশে ওখানে কিন্তু মানে অস্থায়ীভাবেও প্রচুর মেডিকেল ক্যাম্প করা হয়েছে, ইভেন হাসপাতাল যেগুলো আছে সেখানেও নাকি অস্থায়ী অনেক সিট বাড়ানো হয়েছে যাতে কোনো মানুষ এসে যদি অসুস্থ হয় তারা যাতে বেসিক ট্রিটমেন্টটুকু পেতে পারে, সে সমস্ত ব্যবস্থা করা আছে। এবার ওখানে ওই গাড়িটা যেতে পারছে না, কারণ ওই গাড়িতে আরও 3 জন যাত্রী প্রথম থেকেই ছিল, তারাই গাড়িটাকে বুক করেছিল। এবার শতাব্দীদি কোনো রকমে নেমেছে ওনার মাকে নিয়ে। এবার নামার পরে মানে ওখানে দেখছে যে কোনো গাড়ি ফাঁকা নেই, কোনো গাড়ি ফাঁকা নেই। এবারে তো তখন শতাব্দীদি নিয়ে মানে মানে কান্না এসে গেছে যে মানে আমি কী করব। এবার তখন ভাবছে যে মানে ওখানে বড় বড় হোর্ডিং রাখা রয়েছে কোনো রকম এমার্জেন্সি হলে বা কোনো কিছু হলে যাতে ওখানে প্রশাসনের সাথে যোগাযোগ করা যায়। এবার এমতাবস্থায় যেটা হলো সেটা হচ্ছে যে মানে ওনার মায়ের ফোনে তো আগেই চার্জ ছিল না, আর এদিকে শতাব্দীদির ফোনেও চার্জটা চলে গেছে। এবার ফোনটা করবে কি করে, ফোনও করতে পারছে না। আর দূরে দেখতে পাচ্ছে যে বেশ কিছু ক্যাম্পে পুলিশ রয়েছে, কিন্তু সেই ক্যাম্প অবধি যাওয়াটাও একটা ব্যাপার, সেইখানেও যথেষ্ট ভিড়। আর তার মধ্যে ওনার মা অত জোরে হাঁটতে পারছেন না, ফলে কোথাও যে ওনাকে বসাবে বা সেই জায়গাটুকুও পাচ্ছেন। আর রাস্তার দুধারে মানে প্রচুর প্রচুর লোক অস্থায়ীভাবে ওখানেই থাকছে, ওখানেই খাচ্ছে, ওখানেই শুচ্ছে, মানে একটা অন্য রকমের ছবি পুরো, মানে যেটা ভাবা যায় না। মানে আমরা সাধারণত ভাবতে পারবো না যে নর্মাল একটা রাস্তার দুপাশে শুধু লোক আর লোক অস্থায়ীভাবে রয়েছে। এবার কি করবে তখন না, মানে উনি যেটা লিখেছেন যে সেই দিনটা ওনার সব থেকে মানে ওই মুহূর্তটা আর কি, দিনটা বলা ভুল, ওই মুহূর্তটা ওনার সব থেকে বেশি উনি মানে ভেঙে পড়েছিলেন যে একটা মানুষ কতটা অসহায় হতে পারে, এত লোকজন, এত পুলিশ প্রশাসন, এত ব্যবস্থা, অথচ শুধুমাত্র এই প্রবল ভিড়ের চোটে সমস্ত ব্যবস্থাটা যেন একেবারে কোলাপস করে গেছে। যাই হোক, তো সেই সময় আমি আপনাদের ঘটনার শুরুতে বলেছিলাম যে ওনার এক মানে যোগী পুরুষের সান্নিধ্য পেয়েছিল, তো সেটা কীরকম এবার আমি আপনাদের বলি। ওখানটায় তো দাঁড়িয়ে রয়েছে, এবার ওখানে একজনকে বলে একটু ছায়া মতো ছিল, একটা দোকানে সেটা একটা ছায়া মতো ছিল, দোকানটা বন্ধ ছিল, তো ওখানটা ওনার মাকে বসিয়েছে। বসিয়ে এবার শতাব্দীদি ভাবছে যে কারোর থেকে একটা হেল্প চাইবে, কারোর থেকে একটা ফোন নেবে বা কাউকে বলে একটা কিছু ব্যবস্থা করবে। ঠিক এমন সময় তখন শতাব্দীদিরও মাথা ঘুরছে রীতিমতো, অনেকক্ষণ জল খাইনি, পুরো জল শেষ। এবার একটা সাধু আসে, তার পরনে একটা কমলা রঙের চাদর মতো, আর নিচে একটা ওরকম ধুতি টাইপের, ধুতি আর চাদর দুটোই কমলা, এবং প্রচণ্ড আর কি শীর্ণকায় একজন সাধু। তো
তার কাছে কিছুই নেই, তার গলায় একটা রুদ্রাক্ষের মালা, আর তার হাতে একটা লাঠি মতো, আর অন্য হাতে একটা কমণ্ডলু টাইপের কিছু একটা রয়েছে, মানে কমণ্ডলুই, কিন্তু ওই প্রচণ্ড পুরনো একটা কমণ্ডলু টাইপের। এবার হঠাৎ করেই মানে শতাব্দীদি খুব পাগলের মতো এদিক ওদিক দেখছে, ওনারও শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে, তো ওনাকে হঠাৎ করেই শতাব্দীদিকে বলছে, মানে হিন্দিতে বলছে যে মাতাজির কি হয়েছে। এবার প্রথমে না শতাব্দীদি অতটা মানে মানে আবার ওটা এক্সপ্লেন করবে বলবে, কারণ বুঝতেই পারছে যে সাধু বাবাজির কাছে না কোনো ফোন আছে যে ওনার ফোনটা দিয়ে উনি কাউকে ফোন করবে বা কিছু, আর হয়তো মানে প্রচুর প্রচুর সাধু ওখানে দেখেছে, সব নিজেদের মতো রয়েছে, কেউ গান করছে, কেউ মানে ডুবকি দিচ্ছে, কেউ মানে মানে বিভিন্ন ধরনের আর কি ধার্মিক কথাবার্তা বলছে। তো বলছে যে হ্যাঁ একটু শরীর খারাপ লাগছে, মানে অতটা পাত্তা নেই, জাস্ট বলে আবার শতাব্দীদি এদিক ওদিক দেখছে। তো তখন না মানে ওই সাধু বাবা ওনার মায়ের পাশে বসেছে, বসে ওনাকে বলছে, মানে হিন্দিতেই বলছে, মাতাজি কি হয়েছে, কি অসুবিধে। তো উনি তখন মানে ওনার মা তখন মানে ভীষণই ক্লান্ত, শরীর খারাপ লাগছে, তো উনি আকার ইঙ্গিতে একটু আদ্র ভাঙা ভাঙা হিন্দিতে বলেছে। তো তখন শতাব্দীদি কিন্তু মানে খেয়াল করেছে যে ওনার মায়ের পাশে বসে এরকম জিজ্ঞেস করতে, তো শতাব্দীদি দেখছে কি করা যায়, অন্যদিকে একটা ক্যাম্প রয়েছে সেদিকটায় যাবে ভাবছে। তো শতাব্দীদি যখন পিছনে ফিরে তাকিয়েছে ওনার মায়ের দিকে, তখন উনি দেখেন ওই সাধু বাবা মানে ওনার খালি পা, মানে হাত পায়ে কোনো জুতো নেই, কিছু নেই, গায়ে শুধু ওই ওরকমই একটা ওই কমলা বস্ত্র, তো ওনার ওই ধুলো মাখা ওই কমণ্ডলু থেকে জল দিচ্ছে ওনার মাকে, ওই হাতে করে ওনার মা সেই জলটা খাচ্ছে। এবার এটা দেখে না শতাব্দীদি তাড়াতাড়ি চলে এসেছে, ভাবছে যে এমনিতেই ওনার মায়ের শরীর খারাপ, তার মধ্যে ওই নোংরা কমণ্ডলু থেকে কি ধুলো ময়লা মাখা জল দিচ্ছে, তার মধ্যে হাতে করে জল খাচ্ছে, হাতও পরিষ্কার নয়। তো সঙ্গে সঙ্গে শতাব্দীদি এসে বলছে তুমি এনার থেকে কেন জল খাচ্ছ, আর এইভাবে নোংরা হাতে, আর ওনার ওটাও মানে তখন না উনি আর অত বাদ বিচার করে বলতে পারেনি। এবার ওনার মা তো ওই জলটুকুই পরম তৃপ্তিতে খাচ্ছে। তো তখন ওই সাধু বাবাজি না হাসছে। তো তারপরে খাওয়া জলটা খেয়ে ওর মায়ের না মানে ওনার মায়ের খুব মনে হলো যেন কীরকম একটা করে উঠলো, আর উনি না ওখানে কোনো কথার উত্তর দিল না, উনি ওখানটায় শুয়ে পড়লো ওই ধুলোর মধ্যে। ও শতাব্দীদি ভাবছে আবার কি হলো, শুয়ে পড়ে বলছে যে তুমি শুয়ে পড়ছো কেন, শুয়ে পড়ছো কেন করে বলছে। ওই একটা যে ব্যাকপ্যাক ছিল ওই ব্যাকপ্যাকের উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে। আর ওই সাধু বাবা সে শতাব্দীদিকে মানে হাত দিয়ে আশ্বস্ত করে হিন্দিতে বলছে যে চিন্তা করিস না, তোর মা একদম ঠিক আছে, একদম ঠিক হয়ে গেছে। এবার যতই মানে শতাব্দীদির মাকে ডাকার চেষ্টা করছে, আর ওই সাধু বাবা বারণ করছে ডাকতে। এবার শতাব্দীদি না কিছু বুঝতে পারছে যে ব্যাপারটা হলোটা কি, কারণ গাড়িতেও শতাব্দীদি বলেছিল যে তুমি একটু শুয়ে নাও, মানে ওই চোখ বন্ধ করে গাড়িতে যেভাবে আর কি রিল্যাক্স করা যায়, তো ওনার মা সেটাও করতে পারছিলেন না। তো এটুকু বুঝলো যে ওনার মায়ের যে ওরকম হা হা করে নিঃশ্বাস নিচ্ছিলেন সেই যে জিনিসটা বন্ধ হয়েছে, মানে উনি স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েছে। এবার না মানে উনি ভাবলো যে ব্যাপারটা কি হলো, মানে কি ব্যাপারটা হলো অ্যাকচুয়ালি বুঝতে পারছে না। তো তখন ওই সাধু বাবা বলছে মানে বেটি তোরও তো দরকার, তুইও একটু জল খা, বলে উনি না ওই কমণ্ডলুটা হাতে সামনে বাড়িয়ে দিয়েছে। আর শতাব্দীদিরও কি মনে হলো, উনি যেখানে ওনার মাকে বারণ করছিলেন উনি নিজেও ওই হাত পেতে ওই জলটুকু গ্রহণ করলেন। এবার অদ্ভুত বিষয় হচ্ছে দেখুন, দিনের বেলা, ঠিক আছে, তখনও কিন্তু দিন মানে দিন না হলেও বিকেলের আলো তখনও রয়েছে, এমন নয় যে চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। ওই জলটা খেয়ে ওনাকে মানে একটা প্রণাম জানানোর জন্য আর কি ওই দুহাত জোর করে যাতে একটু মাথাটা নিচু করেছে। অদ্ভুত বিষয় হচ্ছে ওই সাধু বাবা মানে হাতটা দেখিয়ে উনি যে মুহূর্তের মধ্যে কোথায় চলে গেল সেটা কিন্তু আর দেখাই গেল না, মানে শতাব্দীদি আর দেখতেই পেল না। যাই হোক, তখন অবধি কিন্তু শতাব্দীদি বোঝেনি যে ওই সাধু বাবা যে ছিল সে কিন্তু কোনো সাধারণ সাধু বাবা ছিলেন না। তারপরে ওইখানে ওনার মায়ের পাশে উনিও বসে একটুখানি ঝিমিয়ে পড়েন। মিনিট 25-30 পরে হঠাৎ করেই শতাব্দীদি খেয়াল করে যে ওনার মা ওনাকে ডাকছে, এবং ওনার মা কিন্তু পুরোপুরি একদম সুস্থ হয়ে গেছে। মানে ওনার মায়ের যত সমস্যা হচ্ছিল, উনি কখনো বলছেন ওনার বুকে ব্যথা করছে, কখনো বলছিলেন পিঠে ব্যথা করছে, কখনো ঘাড়ে, হাঁটতে পারছিলেন না, ওনার পা কিছুটা ফুলে গেছিল,
অদ্ভুতভাবে সেই সমস্ত সমস্যা যেন মনে হলো একদম এক নিমেষে চলে গেছে। এবং যখন শতাব্দীদি উঠে দেখছে যে ওনার মা ওনাকে উল্টে ডাকছে, মানে বলছে যে তুমি ঠিক আছো, তোমার শরীর ঠিক আছে, এবং ওনাকে দেখেও বোঝা যাচ্ছে কিন্তু উনি অনেক বেটার আছেন। এবং অদ্ভুতভাবে শতাব্দীদিরও যে মাথা ঘুরছিল, শরীর খারাপ লাগছিল, ওই কমণ্ডলুর জল খেয়ে কিন্তু শতাব্দীদিও একদম তখন সুস্থ বোধ করছে। এরপরে মানে শতাব্দীদি ভাবছে যেটা হলো কি করে। তখন উনি বুঝতে পারেন, মানে ওনার মাই তখন বলছেন যে আরে ওই সাধু বাবা না, মানে কোথায় উনি, ওনাকে আর দেখেছিস? উনি কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না। মানে আমার যে কি হচ্ছিল, আমার মনে হচ্ছিল এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে। এবং ওনাকে দেখে বোঝাও যাচ্ছিল সেসব ওনার কন্ডিশন সত্যিই খুব সিরিয়াস হয়ে গেছিল। কিন্তু অদ্ভুতভাবে মানে যখন সেখানে শতাব্দীদি ভাবছিল যে আদৌ মানুষটাকে নিয়ে উনি বাড়ি বেঁচে ফিরতে পারবেন কিনা, সেই জায়গা থেকে সুস্থ হয়ে গেলেন। এটা কিন্তু সত্যি ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভব না। আর উনি হয়তো মানে ভগবানেরই দূত হয়ে ওনাদের কাছে এসেছিলেন সাধুরূপে। যাই হোক, ট্রেনটা ওনারা ধরতে পারেননি ঠিকই, এবং ওনারা তারপরে স্টেশনে গেছিলেন, এবং স্টেশনে গিয়ে ওনারা যে ছবি দেখেছিলেন, যে দৃশ্য ওনারা দেখেন, সেটা দেখে মানে ওনারা প্রচণ্ড ভয় পেয়ে যান। যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রচুর মানুষ যারা ট্রেনে উঠতে পারছে তারা তো মানে ভিড়, মানে প্রচণ্ড প্রবল ভিড়, বাচ্চা বয়স্ক মহিলা কোনো মানামানি নেই, ঠেলে গুতে কেউ গুতিয়ে পড়ে যাচ্ছে, লোকে তার উপর দিয়ে মারিয়ে চলে যাচ্ছে ট্রেনে উঠছে। আর যারা ট্রেনে উঠতে পারছে না তারা ট্রেনের নাকি দরজা জানলা বড় বড় পাথর দিয়ে নাকি মেরে মেরে ভেঙে দিচ্ছে। যাই হোক, তো ওনারা তো ট্রেন মিস করলেনই, তখন ওনারা ভাবলেন যে না, এভাবে আর ট্রেনে যাওয়া যাবে না। এবং অদ্ভুত বিষয় হচ্ছে দেখুন, ওইখান থেকেই একটা ফ্যামিলি পার্সনের সাথে ওনাদের আলাপ হয়। তারা আর কি দুজন তাদের গ্রুপের মধ্যে বয়স্ক রয়েছে। তো তারা হচ্ছে বারাসাতে থাকে। তো তাদের সাথে আলাপ হয়, এবং ওর দুটো ফ্যামিলি, মানে এই শতাব্দীদি ওনার মা আর ওই ফ্যামিলিটা মিলে কথাবার্তা বলছিল। ওরাও ট্রেন মিস করেছে। তো ওরা বলে যে ঠিক আছে, আমরা তাহলে একটা গাড়ি ভাড়া করি, যা সময় লাগে লাগুক, আমরা গাড়ি ভাড়া করে পৌঁছে যাই। তো একটা বড় গাড়ি নেওয়া হয়। তো সেই গাড়িতেই শতাব্দীদি এবং ওনার মাও আসেন। প্রথম দিকে কিছুটা জ্যাম পেলেও পরে কিন্তু মানে বিহারের একটু আগ দিয়ে জ্যামটা অনেক হালকা হয়ে যায়, এবং ওনারা তারপরে কিন্তু খুব ভালোভাবেই বাড়ি চলে আসেন। এবং সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওনারা যে আদৌ সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন, এটাই কিন্তু একটা সময় শতাব্দীদি ভাবতে পারছিলেন না। তো এটাই ছিল ওনার এই প্রয়াগরাজ মহাকুম্ভের এক বিশাল অভিজ্ঞতা, যেটা উনি শেয়ার করেছেন, আমি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। কেমন লাগলো ঘটনাটা জানাবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।